প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিকেল অ্যান্ড ভার্সিটি অ্যাডমিশন কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো আমরা আজকের ক্লাসে দেখব আমাদের মেডিকেল এবং ইউনিভার্সিটির কোশ্চেনগুলোতে রাইট ফর্ম ভার্ব কিভাবে আসে সেটা জানবো। তার আগে আমরা রাইট ফর্ম ভার্বের যে বেসিক কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সবার শেষে আমরা ইউনিভার্সিটি এবং মেডিকেলের যে কোশ্চেনগুলো আসে সেই ব্যাপারে কথা বলবো। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। প্রথমে আমি যে জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, এটা রাইট ফর্ম ভার্বের একটু বেসিক আলোচনা করব, তারপর আমরা ডিটেলসে যাব। ডিফারেন্ট ফর্ম অফ ভার্বস। তো আমাদের যে ভার্বগুলো আমরা পাই, আমরা দুই থেকে তিনটা ভার্বের এক্সাম্পল দিব। একটা ভার্বের বেশ কয়েকটা ফর্ম থাকে, যেহেতু নাম হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, মানে ভার্বের বিভিন্ন রূপ। তার আগে আমরা একটা ভার্বের কয়টা রূপ হতে পারে, হ্যাঁ, মানে যেগুলো আমরা বেশি ব্যবহার করি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখো, আমি একটা ভার্বের 6টা রূপকে নির্ধারণ করেছি এখানে আপাতত, যেটা আমাদের বেশি প্রয়োজন হয়। সেখানে দেখো, প্রথমে বলা হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, যেটা আমরা বাংলায় ভার্বের মূল ফর্ম বলে থাকি। মূল ফর্ম, বেস ফর্ম। একটা এক্সাম্পল দেখো, ইট আর হচ্ছে গো। হ্যাঁ, তো দুইটা ভার্বের একদম বেসিক ফর্মটা, বেস ফর্মটা বসেছে এখানে ভার্বের সাথে। ভার্বের যে মেইন ফর্ম আছে তার তার সাথে কোনো কিছুই বসবে না, তার কোনো পরিবর্তন হবে না, এটাকে আমরা বেস ফর্ম বলে থাকি। তো রাইট ফর্ম বা ব্যবহার করার সময় অনেক জায়গায় আমাদের কি করতে হয়, ভার্বের বেস ফর্মটাকে ইউজ করতে হয়। দেন আরেকটা ফর্ম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো সেটা তোমরা জানো, আমরা যখন পাস্ট টেন্স পড়ে থাকি, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এই ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করে থাকি। তো ইটার পাস্ট ফর্ম এইট, ইটার পাস্ট ফর্ম কি এইট, আর গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট। এই আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কারণে, বিভিন্ন ইন্ডিকেটর দেখে আমরা কি করি, ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করে থাকি। সেটা আমরা পরবর্তীতে আসবো, কখন আমরা ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করে থাকি, আমাদের রুলস এর মধ্যে আসবে। আচ্ছা, বুঝতে পারছি। আমাকে বলা হয়েছিল যে কোনো সময় ক্লাসটা নিলেই হবে, সেজন্য আমি ক্লাসটা এখন নিচ্ছি। আর অসুবিধা নাই, যেহেতু আহ, এটা আমি ভিডিওটা দিব, বাকিরা ওটা দেখে নিতে পারবে। আর শুক্রবারে হয়তো অনেকের প্রোগ্রাম থাকে, যার কারণে হয়তো আজকে উপস্থিতি কম। সমস্যা নাই, তোমরা একটু মনোযোগ দিয়ে করো, তোমরা থাকো। দেন 3 নম্বর ফর্মটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো ইট, এইট, দেন ইটেন। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে কি ইটেন, আর গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গান। হ্যাঁ, তো আমরা এটাও কি আমাদের টেন্সের বিভিন্ন টেন্স এবং টেন্সের বাইরেও বিভিন্ন জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হয়। ঠিক আছে? আচ্ছা, দেন 4 নম্বরটা হচ্ছে জিরান পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের আরো একটা রূপ আছে, যেটা আসলে ভার্বের সাথে আমরা বলি আইএনজি যুক্ত করা। এটাকে অনেক সময় জিরান বলা হয়, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। দেখ, আমাদের রাইট ফর্ম ভার্ব পড়ার সময় জিরান অথবা প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা না করলেও চলবে, আমরা পরবর্তী কোনো ক্লাসে এটা আলোচনা করব। জাস্ট আমরা জানবো শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করাটাকেই মানে আমাদের রাইট ফর্ম ভার্বের প্রয়োজন। এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রুলস এর কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে টেন্সের ব্যাপারও আছে, আর টেন্সের বাইরেও কয়েকটা রুলস আছে যেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। দেন ভার্বের কি একটা ইনফিনিটিভ ফর্ম, যেটা আমরা ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। ভার্বের বেস ফর্মের আগে, খেয়াল করো, বেস ফর্মের আগে আমরা টু বসাই, এবং টু বসালে সেটা কি হয়, আমরা এটা ইনফিনিটিভ ফর্ম বলি। তবে এই ধরনের কাজের ক্ষেত্রে আমি বাংলায় একটু বলি, সেটা হচ্ছে এটাকে বলে অসমাপিকা ক্রিয়া। মানে যে কাজটা মানে সম্পূর্ণ হয়নি, যে কাজটা সম্পূর্ণ হয়নি, এই ধরনের কাজগুলোকে অনেক সময় প্রকাশ করতে হয়। আমি একটা চিঠি লিখতে চাই, একটা চিঠি লিখতে চাই, আমার চাওয়াটা ওকে, চাওয়াটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু লিখতে, যে লিখাটা সম্পূর্ণ হয় নাই। তখন আমরা বাংলা বলি কি, লিখতে, পড়তে, যেতে, খেতে। তখন আমাদের কি করতে হয়, টু ইট, টু রাইট, টু রিড। মানে টু রিড পড়তে চাই, ধরো পড়তে, টু টু রাইট লিখতে, দ্যাট মিনস কাজটা হয় নাই, কাজটা হওয়ার পসিবিলিটি আছে। আমি লিখতে চাই, আমি যেতে চাই, আমি খেতে চাই। যে লিখতে, যেতে, খেতে, ওই সময় আমাদের কি, ওই ধরনের ক্ষেত্রে ওই বাক্যগুলোকে ইংলিশে লিখতে হলে আমাদের কি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়। দেন আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে, সেটা হচ্ছে ভার্বের সাথে এস
অথবা ইএস যুক্ত করা। এখানে এস, ইএস অথবা আইএস এই তিনটা ফর্মে থাকে। একই ভিন্ন ভিন্ন ভার্বে কারোর সাথে এস যুক্ত হয়, কারোর সাথে ইএস যুক্ত হয়, কারোর সাথে আইএস যুক্ত হয়। তো এখানে ইটের সাথে ইটস এস যুক্ত হয়েছে, আর গো এর সাথে ইএস যুক্ত হয়েছে, আর কোথাও কোথাও কি আইএস যুক্ত হয়। এগুলো প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কারণ আছে, কাদের সাথে এস যুক্ত হয়, কাদের সাথে ইএস যুক্ত হয়, কাদের শেষে আইএস যুক্ত হয়। আবার এটা কেন হয়, এটা কেন হয় আমরা কিছুক্ষণ পরে প্রত্যেকটা ভার্বের কখন কোনটা হয় সেটার ব্যাখ্যাগুলো জানবো। আপাতত জেনে রাখো এই ভার্বের এই মূল 6টা ফর্ম হতে পারে, এবং আমাদের বিভিন্ন নিয়ম ফলো করে, হ্যাঁ, এগুলো থেকে যে কোনো একটা ফর্ম আমাদের বসাইতে হবে। এটা হচ্ছে একটা হচ্ছে কারণ, এটা হচ্ছে কি কারণ, মানে কি কি কারণে আমাদের প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ভার্বের সাথে আইএনজি হয়, টু প্লাস ভার্ব হয়, তারপরে ভার্বের সাথে এস ভার্ব যুক্ত, এটা কি কি কারণে হয়। আমরা এই কিছুক্ষণ পরে আমরা বেশ কিছু নিয়ম শিখবো, প্ল্যাটফর্ম ভাবে কিছু নিয়ম ফলো করব, যে নিয়মগুলো পরীক্ষা সচরাচর আসে। সবগুলো হয়তো কভার করা সম্ভব হবে না, যতটুকু সম্ভব আমি করব। একটা জিনিস, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাদের মেডিকেল কিংবা ইউনিভার্সিটি কোর্সের ইয়াগুলোতে আসে অনেক সময়, এই যে এটা একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি বেশ কয়েকটা কোশ্চেন দেখেছি, যে ধরো আমরা এস ডাব্লিউ এস ই, হ্যাঁ, এই যে ভার্বটা বলা হচ্ছে এই ভার্বের পাস্ট ফর্ম কি, এই ভার্বের পাস্ট ফর্ম কি, অথবা এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এই টাইপের কোশ্চেনও আসে। তো এটার ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, আমরা একদম ছোটবেলা থেকে শিখে আসতেছি স্ট্রং ভার্ব এন্ড উইক ভার্ব, অথবা আমরা বলে থাকি রেগুলার ভার্ব অথবা কি ইররেগুলার ভার্ব। তো এগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা কিন্তু অনেক আগে থেকে গত 6-7 বছর আমরা এগুলো শিখতেছি। তো তারপরে আমাদের শিখার শেষ নাই, কারণ ভার্বেরও শেষ নাই, শিখারও শেষ নাই। এগুলো আবার একটু ঝালাই করে নিবা। আমি তোমাদেরকে কয়েকটা পিডিএফ ফাইল দিব, পিডিএফ ফাইলগুলোতে সব মানে খুব বেশি ব্যবহার হয় এই টাইপের মানে কিছু আমি গ্রুপ করে দিয়েছি, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পার্টিসিপল ফর্ম তিনটাই সেম থাকে, এটাকে আমি গ্রুপ করে দিয়েছি। তারপর আর কিছু ভার্ব দিয়েছি, বিশেষ করে স্ট্রং ভার্ব গুলো যাদের তিনটা ফর্মে ভিন্ন ভিন্ন হয়। তাহলে তিনটা ফর্মে কি, যেমন আমাদের এটা আছে গো, ওয়েন্ট, গান, এটা তিনটা ফর্মে ভিন্ন, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট তিনটা ফর্মে ভিন্ন। একইভাবে এটারও তিনটা ফর্ম ভিন্ন ভিন্ন। এই ধরনের একটা গ্রুপ আছে, মানে যেসব ভার্বগুলো তিনটা ফর্মে কি ভিন্ন। আর আরেকটা গ্রুপ আছে মানে যেসব ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, যেটাকে আমরা উইক ভার্ব বলে থাকি। হ্যাঁ, ধরো প্লে, প্লেড, প্লেড, এই তিনটা গ্রুপ করে আমি কি তোমাদেরকে একটা পিডিএফ ফাইল দিব, তোমরা ওগুলো একটু প্র্যাকটিস করে নিবে। এখন আরেকটা জিনিস আমি আজকে ক্লাসে শেষের দিকে কন্টিনিউ করব, যেটা হচ্ছে এই যে ভার্বের সাথে আমরা কি করছি, ভার্বের পাস্ট ফর্ম করছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করছি, অথবা ভার্বের সাথে আইন যুক্ত করছি, অথবা ভার্বের সাথে এসবাই যুক্ত করছি। এগুলো প্রত্যেকটা কিন্তু কিছু বিশেষ নিয়ম আছে, যে আমরা আইন যুক্ত করা মানে কিন্তু সবসময় আইন যুক্ত করলে হবে না। ঠিক আছে, যেমন ধরো ইট, হ্যাঁ, ইটের সাথে আমরা আইন যুক্ত করছি, কোনো মূল ভার্বের কোনো পরিবর্তন হয় নাই, আইনজিরও কোনো পরিবর্তন হয় না, জাস্ট আইএনজি অ্যাড করে দিছি। কিন্তু সবগুলো ভার্ব কিন্তু আইএনজিকে এইভাবে নিবে না, কিছু কিছু ভার্ব আছে তার নিজের কিছু পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে তারপরে কি আইএনজিটাকে নিবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে নিয়মগুলো কি কি, কোন কোন ভার্বগুলো সরাসরি আইএনজিকে নিবে, কোন কোন ভার্বগুলো আইএনজি যুক্ত করার সময় তার কিছু গঠন পরিবর্তন হবে, সেটার জন্য আলাদা একটা লেকচার আছে। আবার ভার্বের সাথে এস, কখন কোন কোন ভার্বের সাথে এস যুক্ত হয়, কোন কোন ভার্বের সাথে ইএস যুক্ত হয়, কোন কোন ভার্বের সাথে আইএস যুক্ত হয়, সেটারও মানে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। এগুলো জানতে পারলে খুব সহজেই বললাম, এই যে এটা এস বাই এস যুক্ত করার নিয়ম, এটা তো তোমার আমি বুঝাতে 6 থেকে 7 মিনিট লাগবে এই পুরো লেকচারটা দিতে, কিন্তু এটার মাধ্যমে ডিকশনারিতে যত ভার্ব আছে সব ভার্বের সাথে এস বাই এস যুক্ত করার নিয়মটা শিখে ফেলতে পারবে। একইভাবে আইন যুক্ত করার নিয়মের জন্য 7-8 মিনিট সময় লাগতে পারে। তারপরে পাস ফর্ম, পাস পাস প্রত্যেকটা নিয়ম আছে, ব্যতিক্রম নিয়ম যেগুলো আর কি, সেগুলো আমি ক্লাসে ডিসকাস করার জন্য মনস্থির করেছি। তোমরা যদি থাকো শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তাহলে এই জিনিসগুলো আজকে শিখতে পারবে। আচ্ছা আসো, প্রথমে আমরা কিছু রুলস দেখে নিই। হ্যাঁ, কিছু যেগুলো পরীক্ষায় নিয়ম আকারে আসে। আর এখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টেন্স। তোমরা যদি টেন্স না পারো, মানে না পারো বলতে কি, পারার তো একটা লেভেল আছে। ঠিক আছে, কেউ মোটামুটি পারে, কেউ কম পারে, আর কেউ একটু ভালো পারে। তো তোমরা যদি ভালোভাবে না পারো টেন্স, মানে টেন্সের লক্ষণ আছে, লক্ষণ দেখার পরে যে এরকম হলে প্রেজেন্ট টেন্স, এরকম হলে পাস্ট টেন্স, এরকম হলে পাস্ট পারফেক্ট টেন্স, এই লক্ষণগুলো জানতে হবে। জানার সাথে সাথে ওই টেন্সের স্ট্রাকচার যদি তোমাদের জানা থাকে, আমি লক্ষণগুলো শিখিয়ে দেবো ক্লাসে, কিন্তু টেন্সের স্ট্রাকচারটা
সেটাও শিখাই দিতে পারে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে টেন্সের স্ট্রাকচারটা মানে যারা বলার সাথে সাথে একটা টেন্স লিখতে পারো, যে পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল লিখো, তো তুমি সঠিকভাবে লিখতে পারো, মানে এরকম একটা পর্যায়ে তোমাদের আসতে হবে। যারা এই পর্যায়ে আসো ওকে ফাইন, আর যারা এই পর্যায়ে নাই তোমাদেরকে টেন্স নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে এবং এটার সমস্যার সমাধান করতে হবে। কারণ টেন্সের সমস্যা সমাধান না হলে আমাদের ইংলিশের সব জায়গায় আমরা ধরা খাবো। সো টেন্সটা একটু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? ওকে, আমরা নেক্সট ইয়াতে যাই। চলো আমরা একটু একটু আগে আমরা প্র্যাকটিসটা করি, তারপরে গ্রামার জিনিসগুলো দেখবো। ওকে, দেখো, দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার। তোমাদের পরীক্ষায় হয়তো এই ফলোইংটা শূন্যস্থান থাকবে, হয়তো তোমাদের পরীক্ষা তো ইয়া থাকবে। আমি তোমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেনটা হয় আমি সেভাবে করি নাই, আমি সরাসরি মানে শূন্যস্থানটা দিয়েছি। তোমাদের পরীক্ষায় 4টা অপশন থাকে, এই ফলোইং দিয়ে ফলো, ফলোইং, ফলোড, হ্যাঁ, এভাবে 4টা অপশন থাকবে, তোমাদের একটা বেছে নিতে হবে। এখন আমরা যে নিয়মটা জানি, নিয়ম জানলে বেছে নিতে পারবো। এখন এটার আনসারটা কি হবে, তোমরা যদি আমাকে একটু চ্যাট বক্সে লিখে সহযোগিতা করো তাহলে বেটার হয়। হ্যাঁ, তোমরা আনসারটা দাও, তাহলে আমি তোমাদের আনসারের সাথে আমি কি মিলাই নিব। ঠিক আছে? আনসারটা কি হবে, সাথে সাথে আমরা গ্রামারটা একটু ডিসকাস করে নেব। আচ্ছা, হ্যাঁ, ওকে, আমি আনসারটা পেয়েছি। তোমার আনসারটা সঠিক হয়েছে। আমরা এটা কি করব, এটা আনসারটা হবে ফলো। হ্যাঁ, দে মাস্ট ফলো দ্য রুলস অফ বিহেভিয়ার। দেন আরেকটা এক্সাম্পল, এটা এটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি একটু পরে। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইট ক্যান ইজিলি বি সলভ উইদিন সেকেন্ডস। এই সমস্যাটা 1 সেকেন্ডের মধ্যে সলভ করা যাবে। এটা আনসারটা কি হবে, তোমরা তোমাদের আনসারগুলো শেয়ার করো, আমি ব্যাখ্যাটা দিয়ে দিব। হ্যাঁ, একটু আনসার শেয়ার করতে পারো। ওকে, ফাইন। হ্যাঁ, তোমার আনসারটা সঠিক হয়েছে। ইট ক্যান ইজিলি বি সলভ উইদিন সেকেন্ডস। কেন সলভ হলো সে ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তার আগে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তিনটার ব্যাখ্যা আমি একসাথে দিব। শি মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ সচিন টেন্ডুলকার। শি মাইট হ্যাভ হিয়ার, তাহলে এখানে উত্তরটা কি হবে, এই ভার্বের সঠিক রূপটা কি হবে, তোমরা একটু শেয়ার করবে আমার সাথে, আনসারটা শেয়ার করবে, আমি এটা ব্যাখ্যাটা দিয়ে দেবো। কেউ পারলে একটু আনসারটা দাও। She might have heard the name of Sachin Tendulkar. Okay, fine. Hard. Very good. Very good. আনসারটা সঠিক হয়েছে। এটা কি হবে, হার্ড হবে। এখন এই 3টা রুলস আমি এখানে দিলাম। আমি খুব সংক্ষেপে 3টার ব্যাখ্যাটা দিয়ে দিই। প্রথমটার ব্যাখ্যাটা দেখো, এটা আমরা শিখবো একটা এক্সাম্পল শিখবো একটা, কিন্তু এটা দিয়ে অনেকগুলো জিনিস আমরা খেয়াল করবো। এগুলো খুব কমন জিনিস যে তোমরা জানো। ঠিক আছে? তো প্রথম নিয়মটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। খেয়াল করো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, লেট। এগুলো একটু মনে রাখতে হবে। এগুলোকে আমরা এখানে কিছু আছে মডেল অক্সিলারি ভার্ব, আর কিছু সেমি মডেল অক্সিলারি ভার্ব। তো এই সবগুলো মিলেই এদের পরে সবসময় ভার্ব বেস ফর্ম বসে। এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে? এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। সো এখানে মাস্টার পরে ভার্বের বেস ফর্ম বসবে। তো আমরা এটা একটু মনে রাখবো। 2 নম্বরটা দেখো, 2 নম্বর নিয়মটা কি ছিল। 2 নম্বর আছে ইট ক্যান ইজিলি বি সলভ উইদিন সেকেন্ডস। তো এখানে নিয়মটা দেখো, এখানে যেটা এখানে ক্যান আছে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে কি আছে, বি আছে। হ্যাঁ, ক্যান বি। তো এখন 1 নম্বর নিয়মটা ছিল মডেল অক্সিলারি ভার্বের পর পরেই যে ভার্বটা থাকবে তার বেস ফর্ম থাকবে। আর 2 নম্বরে ছিল মডেল অক্সিলারি ভার্বের পরে যে বি ভার্ব থাকে, কি থাকে, বি ভার্ব থাকে, এটা প্যাসিভ ভয়েস হয়ে যায়, অনেকটা কি প্যাসিভ ভয়েস হয়ে যায়। আর প্যাসিভ ভয়েসে আমরা কি করি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করি, সলভড। সো আমরা নিয়মটা এভাবে শিখবো। ক্যান বি, এখানে লেখা আছে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি। হ্যাঁ, এরা প্যাসিভ ভয়েস অর্থে। এদের পরে কি ভার্বের বলা হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা আছে, ভার্বস পাস্ট পার্টিসিপল ফর্ম আফটার ক্যান বি, কুড বি, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে? এবার নেক্সট আমরা এটা শিখবো, লাস্ট। এখানে এটাকে আমরা এভাবে শিখতে পারি। 3 নম্বর, এই 3 নম্বর আনসার যেটা হার্ড হয়েছে, এটা উচ্চারণটা কি হার্ড। হিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি হার্ড। এখানে তার আগে কি ছিল দেখো, মাইট, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে কি আছে, হ্যাভ আছে। মডেল অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ থাকে, যেমন উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ অথবা শুড হ্যাভ। মডেল অক্সিলারি ভার্বের পরে বি ভার্ব থাকলেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর হ্যাভ ভার্ব থাকলেও কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে আমরা এক্সাম্পল গুলো দেখবো, পাশাপাশি এটার ব্যাখ্যাটাও কি আমরা জেনে নিব। চলো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। ওকে, এটা আমি সময় নষ্ট না করি, আমরা
তোমরা পারলে আনসারগুলো একটু দিও। হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমরা কিছু সহজ এক্সাম্পল নিয়েছি আমাদের এগুলো বোঝার জন্য। এটা আনসারটা কি হবে? এটা আনসারটা হবে ডান। এই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ডান হবে। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। দেন উই হ্যাভ মেক হিম ক্যাপ্টেন। এখানে ব্র্যাকেটে ভার্বটা মেক আছে, এটার উত্তর কি হবে? মেড। উই হ্যাভ মেড। মেকের পাস্ট ফর্ম মেড, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেড। এটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবেই ধরবো। দেন রুলসটাকে দেখো, এই দুইটার জন্য আমি একটা রুলস দিয়েছি, সেটা হচ্ছে খেয়াল করো, ইউজ ভার্বস পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে পিপিএফ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে কখন? আফটার হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এদের পরে কি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যদি তোমরা একটু খেয়াল করো, প্রথম দুটো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, এটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, আর বাকি দুটো ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। আমরা যদি ওই টেন্স জানি, টেন্স বুঝি, তাহলে ওই টেন্সের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই তিনটা টেন্স কিন্তু এই নিয়মের মধ্যে চলে আসছে। এই তিনটা টেন্স এই নিয়মের মধ্যে চলে আসছে। তোমরা পাশাপাশি টেন্স গুলো একটু খেয়াল করবা। তাহলে আমরা কি শিখবো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এদের উপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, দুইটা এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, দেখো। দ্য থিফ ran away having take the money, having take the money। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে হ্যাভিং। ঠিক আছে, হ্যাভিং, হ্যাভিং এর পরে কি আছে? ভার্ব আছে। আর একটা হচ্ছে টু বি, টু বির পরে কি আছে? একটা ভার্ব আছে। তো দেখো এখানে আমরা হ্যাভিং এর পরে যদি ভার্ব থাকে, টেক এর পাস্ট পার্টিসিপল টেকেন করেছি, আর হ্যাং এর পাস্ট পার্টিসিপলকে হাং করেছি। হ্যাঁ, হ্যাং, হাং, এটারও পাস্ট পার্টিসিপল করেছি। তার মানে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু বির পরে কি? ভার্বের পাস্ট। এটা ফিক্সড নিয়ম, এই নিয়মগুলো ফিক্সড, এদের পরে এগুলো হবেই। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আছে, ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউট ইন মেনি ওয়েজ। হ্যাঁ, তাহলে আমরা ফাইনালি রুলসটা দেখাই ফেলি, তাহলে সুবিধা হবে। দেখো এখানে হেভিং, তারপর টু বি, আর হচ্ছে বিং। মনে রাখতে হবে হেভিং এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, টু বির পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, বিং এর পরে যদি একটা ভার্ব থাকে পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে রুলসটা কি হলো? ইউজ ভার্বস পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করো কখন? আফটার হেভিং, টু বি, বিং, এদের পর পর যদি কোনো শূন্যস্থান থাকে, ওই শূন্যস্থানে যে ভার্বটা বসবে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে তোমাদের চারটা কিংবা পাঁচটা অপশন থেকে সেটাই বেছে নিবা, সেটা কি? যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমাদের কি করতে হবে? এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো জানতে হবে। এটার জন্য আমার পরবর্তী মানে এই এক্সাম গুলোর পরে আমি ওই ব্যাপারগুলো বলবো, তোমরা কিভাবে ওগুলো সহজে শিখবা। ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে ভালো করে মনে রাখবা। যেগুলো পারো তো পারো, যেগুলো পারো না সেগুলো আরো কিছু ডেভেলপ তোমাদের করতে হবে। তাহলে দেখো, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, এই হ্যাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হাং। তাহলে দেখো এই যে এটা নিয়ে একটা ঝামেলা আছে, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটা। হ্যাঁ, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটা, একটাতে কি হয়? ইডি যুক্ত করে হয়, আর একটাতে কি হ্যাংয়ের পাশাপাশি কি এইটা পরিবর্তন হয়ে ইউ হয়, তারপরে হাং হয়। এই দুইটা, এই হ্যাংয়ের পাশাপাশি দুইটা আছে। তাহলে তোমাদের অপশন কিন্তু দুটোটা থাকবে, পরীক্ষা অপশনে এটাও থাকবে, এটাও থাকবে, এবং দুইটাই কিন্তু হ্যাংয়ের পাশাপাশি ফর্ম। তাহলে কোনটা হবে? দুইটা সঠিক ফর্ম কিন্তু, তাহলে কোনটা হবে এটা খেয়াল রাখতে হবে। যদি কেউ যদি এই হ্যাঙ্গার অর্থ দুইটা, একটা হচ্ছে ঝুলানো, একটা হচ্ছে নর্মাল অর্থ ঝুলানো। ধরো আমরা বাসা থেকে এসে কাপড় খুলে কাপড় হ্যাঙ্গারে ঝুলাই। হ্যাঁ, এই ঝুলানো কোনো কিছু, কাপড় চোপড় অথবা যে কোনো কিছু ঝুলানোটা হচ্ছে হ্যাং, তখন এটার পাস্ট পার্টিসিপল কি? হাং। আর এই হ্যাঙ্গার আরেকটা হচ্ছে ফাঁসি, মানে আরেকটা কি? ওই ডেথ সেন্টেন্স, যেটা ক্যাপিটাল পানিশমেন্ট বলা হয়, ফাঁসি দেওয়া। এটা কেউ নিজেও দিতে পারে, অথবা কোনো বিচার কার্যে কারো ফাঁসি হইতে পারে। তো যখন এটা ফাঁসি বুঝাবে, তখন এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি? হ্যাংড। তাহলে এই লাইনটা, পুরো লাইনটা পড়তে হবে। পড়ার পরে যদি মনে হয় যে এই লাইনটা দ্বারা কারো ফাঁসি বুঝাচ্ছে, তাহলে হ্যাং তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে কি? হ্যাংড, পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি কোনো কিছু মানে কোনো কাপড় চোপড়, কোনো যে কোনো কিছু ঝুলানোর প্রয়োজন হয়, ঝুলানো অর্থে কি হবে? এর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? হাং হবে। ঠিক আছে, এইটা খেয়াল রাখতে হবে। এটা একটু, এই জন্য এটা একটু বেশি আসে পরীক্ষা, অনেক সময় এটা বেশি আসে। ফাইনাল ওয়ান দেখো, ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউট ইন মেনি ওয়েজ। তাহলে বিং আছে, বিং এর পরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম পলিউটেড, এটা উইক ভার্ব। ফাইন, আশা করছি এটা নিয়ে সমস্যা নাই। আসো নেক্সট এটা আসো। আমার প্ল্যান আছে আজকে, অনেক প্ল্যান আছে, তোমরা সাথে থাকো শেষ পর্যন্ত, ক্লাসটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। এরপর হচ্ছে ওয়াইল। এটাও খুব কমন একটা নিয়ম, তোমরা জানো। ওয়াইলের পর পর শূন্যস্থান আছে, আবার অনেক সময় ওয়াইলের পরে সাবজেক্ট থাকে, তারপর শূন্যস্থান থাকে। তাহলে ওয়াইলের পর পরে যে শূন্যস্থান থাকে, তাহলে আমাদের কাজ একটাই, সেটা হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত করা।
ওয়াইলের পর পর যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে আমাদের কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। আর যদি ওয়াইলের পরে সাবজেক্ট থাকে, কি থাকে, এমন এমন হতে পারে ওয়াইল আছে, হ্যাঁ সরি, হ্যাঁ এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন? ইসরাত একটু ইয়া করিও তো, স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও, একটু প্রবলেম হয়েছে তো। আচ্ছা, তাহলে দ্বিতীয় নিয়মটা হচ্ছে ওয়াইলের পরে, ওয়াইলের পরে কি হবে, সাবজেক্ট থাকবে, তারপর শূন্যস্থান থাকবে, ঠিক আছে। তাহলে ওয়াইলের পর পর যদি ভার্ব শূন্যস্থান থাকে তাহলে আমরা আইএনজি করে দিলে কার সাথে আর কিছু বসানোর দরকার নাই, যে ভার্বটা আছে তার সাথে আইন যুক্ত করে দিবা। আর ওয়াইলের পরে সাবজেক্ট থাকে, তারপর শূন্যস্থান থাকে, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে করি, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে, তার কন্টিনিউয়াস অর্থে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করতে হবে। তার মানে ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে তারপরে যে শূন্যস্থান থাকে সেই ভার্বটাকে লেখার সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস কি, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার থেকে যে কোনোটা বসবে সাবজেক্ট অনুসারে, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে কি ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে নিয়মটা আমরা একটু দেখে নিই। নিয়মটা নিয়মটা এটা বোঝায় ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে ওয়াইলের পর পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, আর ওয়াইল প্লাস সাবজেক্ট হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, এখানে স্পষ্ট করে দেওয়া আছে ওয়াইলের পরে যে সাবজেক্ট বসে এরপরে যে ভার্বটা থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কি, মানে হচ্ছে ওয়াজ ওয়্যার, তার ভার্বের সাথে কি আইএনজি। তাহলে এইভাবে আমরা খুব সহজেই এগুলো আইডেন্টিফাই করতে পারি। ওকে, নেক্সট আসো। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা প্রায় সময় ভুল করে থাকি। অনেক সময় দেখবা ভার্বের পরপরে কি দেওয়া আছে, একটা বিভার্ব দেওয়া আছে, কি ভার্ব, বিভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এই বিভার্ব দেওয়া থাকে, এরপর এটা শূন্যস্থান থাকে, ঠিক আছে। তাহলে এই ভার্বের কোন ফর্ম হবে সেটা আমাদের একটু একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা দুইটা দুইটা অপশন আছে। এই ভার্বের পরে মানে বিভার্বের পরে শূন্যস্থান থাকে, এই ভার্বের দুইটা দুইটা ফর্ম আছে, হ্যাঁ। দুইটা ফর্ম যে কোনো একটা হতে পারে, আমরা আগে ফর্মগুলো একটু দেখে নিই। প্রথম বলছে ভার্ব প্লাস আইএনজি হয়, প্রথম যে উত্তরটা, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। তাহলে গভর্নমেন্ট কি করছে, ব্রাজিল থেকে সুগার ইম্পোর্ট করছে, করছে। তো করছে হতে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য ভার্বের সাথে কি আইএনজি হচ্ছে। তার মানে এই বিভার্বের পরে যদি কি থাকে, ভার্ব থাকে, তার সাথে আইন যুক্ত হতে পারে। 2 নম্বর অপশনে দেখো, সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। এখন দেখো প্রথম হচ্ছে গভর্নমেন্ট ব্রাজিল থেকে সুগার ইম্পোর্ট করছে, আর এখানে হচ্ছে সুগার ইম্পোর্ট করা হয় ব্রাজিল থেকে, সুগারটা আগে দিয়ে আসছে। এখন যে এই যে সুগার সাবজেক্টটা আছে, এটা কিন্তু আসলে এখানে যদি সেন্টেন্সের সাবজেক্ট, কিন্তু সে কর্তা না, সে ইম্পোর্ট করে না। এখানে গভর্নমেন্ট কি করে, এই সেন্টেন্সে ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট করা, আমদানি করা, কে করে, গভর্নমেন্ট করে, ঠিক আছে। আর কোথা থেকে করে, ব্রাজিল থেকে করে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট না, কে করে ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট করে। এখানে ইম্পোর্ট করে, কে করে, এই উত্তরটা কিন্তু আগে নাই, আগে আছে, আগেও নাই। আর এই প্রশ্ন উত্তরটা কিন্তু আগে আছে, ঠিক আছে। তাহলে এই দ্বিতীয় যে উত্তর অপশন আছে, এটা উত্তরটা হচ্ছে ইম্পোর্টেড, মানে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। এখন আমরা শিখবো যে কখন আমরা এই বিভার্বের পরে যদি শূন্যস্থান থাকে কখন আমরা আইএনজি করব, কখন পাস্ট পারফেক্ট করব। এটা খুবই সিম্পল একটা নিয়ম। আর একটা এক্সাম্পল আছে, রোজ ওয়াজ কালেক্ট ফ্রম চকবাজার। দ্য রোজ, কালেক্ট, কালেক্ট মানে সংগ্রহ করা, কালেক্ট মানে কি, সংগ্রহ করা। কে সংগ্রহ করে, উত্তরটা কিন্তু আগে নাই, আছে। কে সংগ্রহ করে, কালেক্ট কে করে, কর্তা নাই, মানে আমাদের কাজের যে কর্তা, মানে সাবজেক্ট, মানে যে কাজটা যে সম্পূর্ণ করে, সে কিন্তু সামনে নাই, পিছনেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। দেখ, এই সামনে থাকা পিছনে থাকা নিয়ে আমরা এই প্রশ্নের এই প্রবলেমটা সলভ করব। এখানে কি হবে, কালেক্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই এখানে ইজের পরে আইএনজি, এখানে ইজের পরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ওয়াজের পরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, কেন, কি জন্য হচ্ছে, নিয়মটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। তো বলা হচ্ছে আফটার বিভার, বিভাবের পরে, আফটার বিভার, বিভাবের পরে কি হবে, ভার্বের সাথে আইন যুক্ত হবে। বিভাবের পরে মানে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শেল বি, উইল বি, এই বিভাবের এই রূপগুলো আছে। এদের পরে প্রথম অপশন হচ্ছে ভার্বের সাথে আইনজি হবে। কখন, আমি বাকিটা নিয়ে আসি।
প্রথম নিয়মটা হচ্ছে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আরেকটা অপশন হচ্ছে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কারণ আমাদের মনে রাখতে হবে বি ভার্বের পরে কখন আমরা আইএনজি করব, কখন পাস্ট পার্টিসিপল ফর্ম করব। ঠিক আছে? তো প্রথম নিয়মটা দেখো, ইফ দ্য সেন্টেন্স ইজ রিটেন ইন অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ, যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে, মানে মূল কাহিনী হচ্ছে এই জায়গায় বি ভার্ব আছে, তারপরে ভার্বের শূন্যস্থান আছে, মানে ভার্বটা বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা কি ভার্বের সাথে আমি বলছি প্রথমে শিখতে হবে, প্রথমে জানতে হবে এটাই দুইটা অপশন। বিভাগের পরে যদি শূন্যস্থান থাকে, ওই শূন্যস্থানে ভার্বের দুইটা ফর্ম হতে পারে, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হতে পারে, একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। এই দুইটা আগে মাথায় ঢুকাইতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে কখন আইএনজি হবে, কখন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সেই উত্তরটা হচ্ছে এই জায়গায়। আইএনজি হবে কখন, যখন তুমি বাক্যটা পড়বা, পুরো বাক্যটা পড়বা, পরে পরে দেখবে বাক্যটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। তোমরা এতদিনে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস জিনিসটা অবশ্যই ক্লিয়ার আছো, ঠিক আছে? তারপরে আমি সহজ করার জন্য বলে দিই, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবা, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবা। এই প্রশ্ন করার পরে উত্তরটা যদি মানে ভার্বের আগে পাওয়া যায়, ভার্বের আগে পাওয়া যায় তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর উত্তরটা যদি আগে পাওয়া না যায় তাহলে প্যাসিভ ভয়েস। একদম সহজ কথা। ভার্বকে কে বা কারা দ্বারা, ইম্পোর্ট, কে ইম্পোর্ট করে, গভর্নমেন্ট ইম্পোর্ট করে। উত্তরটা আগে পাওয়া গেছে, সো এটা অ্যাক্টিভ ভয়েস, এবং এই জন্য ভার্বের সাথে কি আইন যুক্ত হবে। ঠিক আছে? পরে দুইটা এক্সাম্পল দেখো। সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, ব্রাজিল থেকে সুগার ইম্পোর্ট করা হয়। কে ইম্পোর্ট করে? উত্তর আগেও নাই, পরেও নাই, কোথাও নাই। উত্তর আগে আগে না থাকলে, আগে না থাকলেই এটা প্যাসিভ ভয়েস, পরে থাকতেও পারে নাও থাকতে পারে। উত্তরটা পরে থাকতেও পারে নাও থাকতে পারে, হ্যাঁ, থাকলেও প্যাসিভ ভয়েস আর না থাকলেও প্যাসিভ ভয়েস। আর উত্তর আগে থাকলে অ্যাক্টিভ ভয়েস। যেহেতু উত্তর আগে নাই, কে 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 ইম্পোর্ট করে, এই প্রশ্ন উত্তর কিন্তু সাবজেক্ট নয় নয় যখন কর্তা কাজটা সাবজেক্ট করে না, ঠিক আছে, তখনই তো প্যাসিভ ভয়েস আমরা জানি। তাহলে সুগার ইজ, তখন কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ ভয়েসে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একইভাবে দ্য রোজ ওয়াজ কালেক্ট, কে কালেক্ট করেছে, কে সংগ্রহ করেছে এই ফুলটাকে, রোজটাকে কে সংগ্রহ করেছে? উত্তর নাই। তো নাই যেহেতু তাহলে এটা প্যাসিভ ভয়েস। তখন কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এটা প্রায় সময় পরীক্ষা আসে। আচ্ছা, এটা একটা খুব সহজ একটা নিয়ম, আমি সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে আমি আগে আমরা উত্তরটা বলি। সেটা হচ্ছে প্রিপোজিশন। দেখো বাই আছে, অফ আছে, এদেরকে আমরা বলে থাকি প্রিপোজিশন। রাইট ফর্ম ভার্বের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়। সেন্টেন্সটা অর্থ যাই হোক, হ্যাঁ, সেন্টেন্স যত বড়ই হোক ছোটই হোক, হ্যাঁ, আমাদের এটা জানতে হবে যে কোনো সেন্টেন্সে যদি বাই থাকে, এবং বাই সরি মানে প্রিপোজিশন থাকে, কোনো সেন্টেন্সে প্রিপোজিশন থাকে এবং এরপরে যদি কি ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। তো বাই, আমি আর পুরো সেন্টেন্সটা পড়ছি না, পুরো সেন্টেন্সটা পড়ছি না, আমি নিয়মটা বলে দিচ্ছি। কোনো সেন্টেন্সে যদি কোনো প্রিপোজিশন থাকে, কে থাকে, কোনো প্রিপোজিশন থাকে, এবং প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে কি করতে হবে? ভার্বের সাথে আইএন যুক্ত করতে হবে। ঠিক আছে? ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করতে হবে। সো ওভারকাম, ওভারকামিং হবে, গো, গোয়িং হবে। ঠিক আছে? সহজ নিয়ম, নিয়মটা সহজ, কিন্তু এটা বেশি ব্যবহার হয়, বেশি আসে পরীক্ষায়। যে কোনো সেন্টেন্সে, ছোট বড় যে কোনো সেন্টেন্সে যখন কোনো প্রিপোজিশন থাকবে এবং এরপরে যদি কি থাকে, ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে? আরো অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে এটা একটা। ফাইন, এটা রুলসটা এখানে দেওয়া আছে। ভার্ব প্লাস আইএনজি আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে কোনো ধরনের প্রিপোজিশন থাকবে, তারপরে কি ভার্বের সাথে আইএনজি। ফাইন। আচ্ছা, আমরা তোমরা এইচএসসি তে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি তোমাদের দেখাবো। এইচএসসি সিলেবাসে তোমরা যেটা করেছো, পেসেস, তোমাদের রাইট ফর্ম ভার্ব কি একটা পেসেস আকারে ছিল, ওখানে 10টা শূন্যস্থান ছিল, এবং তোমরা ওখানে কি টেন্স অনুসারে, তারপর গল্পের মেরিট অনুসারে তোমরা কি করেছো, রাইট ফর্ম ভার্ব ভার্ব সঠিকভাবে ব্যবহার করেছো। তো সেটার জন্য আমার একটা একটা কমন একটা থিম ছিল, এটা আমি একটু করে আলোচনা করে দিই। এটা তোমাদের, যদিও তোমরা হয়তো খুব একটা প্যাসেজ নারেশন, খুব প্যাসেজ রাইট ফর্ম ভার্ব পাবা না, তো সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স থাকবে। ঠিক আছে? কি থাকবে? সিঙ্গেল সেন্টেন্স থাকবে। সেখানেও তোমরা কি এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারো, সিঙ্গেল হোক অথবা প্যাসেজ হোক। যদি কোনো কারণে প্যাসেজও আসে, হ্যাঁ, তাহলেও তোমরা ইউজ করতে পারো। সেটা হচ্ছে, আমি বলছি থিম, এই থিমটা দিয়ে আমি বুঝাই। ধরো আমি তোমাদেরকে আজকে ওই এইচএসসি লেভেলের যে প্যাসেজটা আসতো রাইট ফর্ম ভার্বের, সেটা নিয়ে একটু ডিসকাস করে দিই, এবং সেটা থেকে তুমি তোমার সামনের দিনে যে যে ডিফিকাল্টিস গুলো আসবে সেটা সমাধান করতে পারবে। সেটা হচ্ছে, তোমার ধরো একটা প্যাসেজ দেওয়া আছে পরীক্ষা, কি রাইট ফর্ম ভার্বের জন্য একটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে? তো এখন প্যাসেজটা মানে একটা গল্প, যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি বলি এই যে প্যাসেজটা, প্যাসেজের থিমটা কি?
প্যাসেজের থিমটা কি। থিম মানে আমি এখানে এটাকে বলছি থিম তিনটা হতে পারে, ইউনিভার্সাল থিম, পার্সোনাল থিম, আর কি মিক্সড থিম। আমি তোমাদের 5টা মিনিট সময় ব্যয় করবো, কিন্তু এটা অনেক উপকার হতে পারে তোমাদের। হ্যাঁ, তো আমরা যে গল্পটা নিয়ে, যে পেজটা যে কোনো একটা গল্প থাকবে, যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা থাকবে, ওই বিষয়বস্তুটা যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা কি ইউনিভার্সাল, বিষয়বস্তুটা কি ইউনিভার্সাল, নাকি বিষয়বস্তু কোনো পার্সোনাল, নাকি বিষয়বস্তু কোনো মিক্সড ফর্ম আছে। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। ধরো ট্রি প্লান্টেশন, বনায়নের উপর একটা ডিসকাশন আছে, অথবা এয়ার পলিউশনের উপর কোনো ডিসকাশন আছে, যেটা নিয়ে তোমার এক ফর্ম বা পুরো গল্পটাই কি এয়ার পলিউশন দিয়ে করা হয়েছে। তো এখানে প্রথম হচ্ছে এয়ার পলিউশন কি, এয়ার পলিউশন কেন হয়, এয়ার পলিউশনের কি কি সমস্যা ফেস করতে হয়, এবং এয়ার পলিউশন কিভাবে রোধ করা যায়। হ্যাঁ, তো এই যে গল্পটা, এটা কি কোনো, এটা ইউনিভার্সাল না, এটা চিরন্তন সত্যের মতো না অনেকটাই, এটা যে কোনো দেশের জন্য, যে কোনো সমাজের জন্য, যে কোনো সময়ের জন্য এই এয়ার পলিউশনের বিষয়টা কি সঠিক। এটা আমি একটা এয়ার পলিউশনের উপর একটা প্যাসেজ লেখার পরে আমি সারা বিশ্বের যে কোনো জায়গায় যদি আমি এটা পাঠিয়ে দিই, সবাই বলবো যে হ্যাঁ, এটা আমাদের দেশের জন্য কি সঠিক। তো এই ইউনিভার্সাল থিম হচ্ছে ওগুলাই, যে বিষয়বস্তুগুলো সব সমাজের জন্য, সব ব্যক্তির জন্য, সব সময়ের জন্য কি ছিল, একই রকম ছিল, তাদেরকে আমি ইউনিভার্সাল থিম বলি। এবং ইউনিভার্সাল থিম গুলোকে তোমরা প্রেজেন্ট টেন্সে লিখবা। এই ধরনের যদি তুমি সিঙ্গেল সেন্টেন্সও পাও, অথবা কোনো প্যাসেজ পাও, যদি তুমি পুরো ঘটনাটা পড়ে অর্থ করে দেখো যে এটা এমন একটা থিম, যে থিমটা সব সময়ের জন্য সঠিক ছিল, আগেও সঠিক ছিল, এখনো সঠিক আছে, ভবিষ্যতেও কি একই রকম জিনিস থাকবে, বাংলাদেশের জন্য যা, ইন্ডিয়ার জন্য তা, অস্ট্রেলিয়ার জন্য কি তা, তখন এটাকে আমরা বলবো ইউনিভার্সাল থিম। এবং এটা উত্তরটা মানে ভার্বগুলোকে সবগুলো প্রেজেন্ট টেন্সে দিব, মানে আমি প্রেজেন্ট টেন্সটাকে আলাদা করছি। আর হচ্ছে পার্সোনাল, পার্সোনাল মানে ব্যক্তিগত, পার্সোনাল মানে ব্যক্তিগত, অথবা যে কোনো এমন একটা বিষয় যেটা ইউনিভার্সাল নয়, মানে যেটা কোনো ব্যক্তি বিশেষের জন্য প্রযোজ্য, কোনো নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য, কোনো নির্দিষ্ট স্থানের জন্য প্রযোজ্য, সব সময়ের জন্য না, সব স্থানের জন্য না, সব ব্যক্তির জন্য প্রযোজ্য না, মানে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ের জন্য কি প্রযোজ্য, সেটাকে আমি বলছি পার্সোনাল থিম। ধরো আমরা অনেকগুলা গল্প পড়েছি, ধরো উইলিয়াম শেক্সপিয়ার, কাজী নজরুল ইসলাম, তারপরে এবং বিভিন্ন ব্যক্তিদের জীবনী আমরা পড়েছি, অথবা বিভিন্ন ব্যক্তিদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা পড়েছি, এগুলো পার্সোনাল। আবার ধরো গতকালকে শাহবাগ মোড়ে একটা দুর্ঘটনা ঘটেছিল, হ্যাঁ, ওইটা নিয়ে তুমি আমরা নিউজ পড়ি, অথবা আমরা কাউকে বলি, এইটাও একটা ঢাকার একটা ছোট্ট একটা মানে একটা অঞ্চল শাহবাগের মোড়ে একটা রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, এবং ওই দুর্ঘটনাটা বিশেষ কোনো ব্যক্তির জন্য ঘটেছে। তো এই ঘটনাটা কি ইউনিভার্সাল না, এটা হচ্ছে কি পার্সোনাল। এটা বর্ণনা করার সময় তোমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে, কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে এই টাইপের যে পার্সোনাল, যেগুলা ইউনিভার্সাল নয়, এই টাইপের ঘটনাগুলো যদি আমরা সেন্টেন্স আকারে পাই, অথবা প্যাসেজ আকারে পাই, তাহলে এইটার ভার্বগুলোর ফর্ম কি হবে, পাস্ট টেন্স কে ফলো করতে হবে। তাহলে আমাদের যে পাস্ট টেন্স 4টা ফর্ম আছে, আমরা ঘটনার প্রেক্ষাপটে 4টা থেকে যে কোনো একটা পাস্ট টেন্স দিয়ে আমরা কি করতে পারি, ভার্বটা সঠিক করতে পারি। আরেকটা বলছি মিক্সড ফর্ম, আরেকটা হচ্ছে মিক্সড। এটা তোমাদের খুব একটা কাজে লাগবে না, যেহেতু তোমরা এডমিশন টেস্ট দিচ্ছ, এটা হয়তো তোমাদের এসএসসি কিংবা এইচএসসি লেভেলের কাজে লাগবে। মিক্সড হচ্ছে এখানে ইউনিভার্সালের ছোঁয়া থাকবে, আর পার্সোনালের ছোঁয়া থাকবে। আমি একটা সহজ একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা কোনো পিকনিকে গেছো, একটা ধরো ষাটগম্বুজ মসজিদ দেখার জন্য গেছো। এখন তুমি যখন এই পিকনিকের বর্ণনা করবে, তো বলো যে তুমি যে পিকনিকে গেলা, পিকনিকের একটা বর্ণনা দাও, অথবা একটা চিঠি লেখো কারো কাছে, অথবা এটা একটা তোমার নিজের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। এটা লেখার সময় আমরা কি করি, আমরা যাত্রা শুরু করি পাস্ট টেন্স, অমুক তারিখ অমুক দিন এতটা বাজে আমরা যাত্রা শুরু করেছিলাম, এই পুরা জার্নি পুরোটাই কি পাস্ট টেন্স। যখন তোমরা ষাটগম্বুজ মসজিদের সামনে গেলা, মানে অনেক পাড়ি দিয়ে অনেক ঘটনা ঘটার পরে তোমার ষাটগম্বুজ মসজিদের সামনে গেলা, যাওয়ার পরে আবার কি করো, তোমার চিঠিতে কিংবা প্যারাগ্রাফে এই ষাটগম্বুজ মসজিদ সম্পর্কে বর্ণনা করা শুরু করলা, ঠিক আছে। এই যে ষাটগম্বুজ মসজিদটা, এটা ইউনিভার্সাল না, এটা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তোমার যাওয়াটা, ষাটগম্বুজ মসজিদ পর্যন্ত যাওয়াটা পুরোটাই পাস্ট টেন্সে বর্ণনা করতে হবে। আর ওইখানে গিয়ে যখন তুমি মসজিদের বর্ণনাটা দিবা, সেটা প্রেজেন্ট টেন্স লিখতে হবে। কেন? কারণ এই যে একটা বিখ্যাত স্থাপনা, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। যে কোনো স্থাপনা, যে কোনো বিখ্যাত স্থান, এটা সম্পর্কে বর্ণনা দিতে গেলে ওইটা আবার তোমাকে প্রেজেন্ট টেন্স লিখতে হবে। এবার ষাটগম্বুজ মসজিদের বর্ণনা শেষ, এবার তোমরা বাড়িতে ফিরে আসতেছ, ঘরে ফিরে আসতেছ, তো এই যাত্রা শুরু করে বাসা আসা পর্যন্ত পুরোটাই পাস্ট টেন্স। এখানে কি হলো, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মিক্স হলো। এই টাইপের যে ঘটনাগুলো, এগুলোকে এখানে আমরা কি করতে পারি, মিক্সড টেন্স ব্যবহার করতে পারি। দেখ, এটা তোমাদের জানা দরকার ছিল। পরীক্ষায় তো তোমাদের গল্প আসবে না, সাধারণত সিঙ্গেল সেন্টেন্স আসবে, তারপর সিঙ্গেল সেন্টেন্স তোমরা চাইলে অ্যাপ্লাই করে দিতে পারো। দেখ, এখানে কয়েকটা এক্সাম্পল ছিল ইউনিভার্সাল থিমের, এটা তোমরা ওমিট করে গেলে চলবে। এটা ছিল ইউনিভার্সাল। দেন এটা হচ্ছে ওই যে বললাম
পাস্ট ইনসিডেন্টস, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, তারপর আইনস্টাইন, বেগম রোকেয়া, এদেরকে নিয়ে যদি কোনো গল্প করো, এগুলো পাস্ট টেন্সে হবে। আবার এনি পাস্ট ইভেন্ট সাচ এস পার্টিকুলার রোড অ্যাক্সিডেন্ট, কোনো বিশেষ রোড অ্যাক্সিডেন্ট আলোচনা করতেছো, সেটা কি হবে? পাস্ট টেন্স হবে। আবার ফার্স্ট ডে অ্যাট স্কুল অথবা কলেজ, এটা নিয়ে বর্ণনা করতেছো, পাস্ট টেন্স লিখতে হবে। অথবা লাস্ট অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, এগুলো পাস্ট টেন্স হবে। ঠিক আছে, পার্সোনাল থিম। আর যেটা হচ্ছে আমাদের ওই যে মিক্স থিম, মিক্স থিমটাকে ওই যে বললাম, হিস্টোরিক্যাল প্লেসকে তুমি বর্ণনা দিচ্ছ, এটা মিক্স থিম। আবার কোনো মনুমেন্ট অথবা গ্রেট বিল্ডিং এর বর্ণনা দিচ্ছ, যেটা তুমি ভিজিট করেছো, তাহলে যাওয়া আসাটা পাস্ট টেন্স, আর মনুমেন্টের অথবা বিল্ডিং এর বর্ণনাটা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে। আবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তুমি ভিজিট করতে গেছো, যাওয়া এবং আসা পাস্ট টেন্স, মাঝখানে ওই হেরিটেজ সাইটের বর্ণনাটা কি? প্রেজেন্ট টেন্স। এটা হবে তোমাদের কি? মিক্সড। পিকনিকে গেছো, সেটাও এরকম হবে। ওকে, দেখ এটার করার দরকার নাই, আমরা পরবর্তী চলে যাই। আচ্ছা, আমাদের ক্লাসটা এখন শেষ হয়ে যাবে, আমরা আরেকবার জয়েন করব, ঠিক আছে? আরেকবার জয়েন করব, নেক্সট ক্লাসটা আমরা ওই বাকি কাজগুলো করব, ঠিক আছে? আর তোমাদের হোমওয়ার্কটা আমি পরে দিব, স্ট্রাকচার অফ টেন্স, টেন্সের স্ট্রাকচার ভালো করে দেখবা। আর আজকে যে নিয়মগুলো পড়িয়েছি সেগুলো একটু শিখবা, ঠিক আছে? আর মেডিকেল এবং ভার্সিটি এবং বিসিএস, এগুলোতে যে রাইট ফর্ম ভার্বের উপর যে কোশ্চেনগুলো আসছে, এগুলোর বিগত 10 বছরের কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবা, এবং এগুলোর উপরে কিন্তু আগামী দিন আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? গত 10 বছরের মেডিকেল, ভার্সিটি এবং বিসিএস কোশ্চেনের উপর আগামী পরীক্ষাটা হবে, সেটার জন্য প্রস্তুতি নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা আমি আবার জয়েন দিচ্ছি, তোমরা আবার জয়েন করো ক্লাস। তোমরা আবার জয়েন করবে, 1 মিনিট সময় লাগবে, তোমরা আবার জয়েন করবে, আমার খুব গুরুত্বপূর্ণ সেশনটা এখনো বাকি আছে।